নমস্কার। সুমনের এই শোতে আমার আজকে মনে আসছিল ঠিক ৩.৫ বছর আগে এসেছিলাম। এই নামে কিনা অন্য নামে আমার মনে পড়ছে না, এরকম একটা শোতে এসেছিলাম বিতর্ক সভায়। তখন আমাকে অবসরপ্রাপ্ত আমলা কিছুখানি মাঝে সাঝে লেখালেখি করেন এরমভাবে নিয়েছিলেন সুশীল সমাজের লোক হিসেবে। আর তারপরে ৩.৫ বছর ৩.৫ বছর পরে আজকে প্রথম এলাম। মাঝে হলোটা কি আমার মনে হয় এক লাইন বুঝিয়ে দেওয়া উচিত। তা আপনি গেলেন কেন, এসব নিয়ে অনেক রকমের প্রশ্ন ওঠে। আপনারা যদি 2021-এর কথা মনে করতে পারেন, নির্বাচনের কথা মনে করতে পারেন, দেখবেন যে একটা স্বতঃস্ফূর্তভাবে মধ্যবিত্ত শ্রেণী, শিক্ষিত শ্রেণী সবাই কিন্তু আজকের সরকারের পক্ষে ভোট দিয়েছিল। তারা মোদির ঢেউকে আটকেছিল বাংলার এতে। তখন কিন্তু এই অবস্থা ছিল না, কিন্তু তার থেকে 2-3 বছরের মধ্যে কী অবস্থায় গড়িয়েছে সেই নিয়ে আজকাল বর্ণনা করতে চাই না। তখনকার পরিস্থিতি আলাদা, আজকের পরিস্থিতি একেবারে আলাদা। তখন আমাকে ফোন করে হঠাৎ বললেন যে আপনি আসবেন, আর বলার আগেই দেখলাম টিভিতে বেরিয়ে গেছে। আমি কিন্তু কোনো রাজনৈতিক দল জয়েন করিনি, সেটা আমার মনে হয় স্পষ্ট করে দেওয়া উচিত। আমায় ওরা ডেকেছিলেন ওদের মনোনীত প্রার্থী হিসেবে, আমি কাজ করেছি ইত্যাদি। আচ্ছা, যাই হোক, এখন এবার 9 তারিখে আমার মনে আছে, 9 তারিখে আমাদের হাউস চলছিল, সোমবার অবধি চলার কথা ছিল। 9 তারিখে প্রচণ্ড গণ্ডগোল হওয়াতে হাউস বন্ধ করতে হলো ইত্যাদি। এবং আমরা কলকাতায় ফেরার পরে আসল বুঝতে পারলাম ঘটনাটা কী হয়েছে। দিল্লির কাগজে তো ওরমভাবে দেয় না আরজি করের। এই প্রথম যেটা আমার মনে হলো যে এর থেকে ঠিক 12 বছর আগে আমাকে যখন প্রসার ভারতীর দায়িত্ব দিয়েছিল আকাশবাণী দূরদর্শন, ঠিক সেই সময় নির্ভয়ের ঘটনাটা হচ্ছিল। আর নির্ভয়ের ঘটনা তার কাভারেজ করতে গিয়ে অনেক বিতর্কে জড়িয়ে পড়েছিলাম। কেন, দূরদর্শন যতখানি স্বাধীন বলে ততখানি স্বাধীনতা কোনো সরকারই দেয় না। তা আমাদের ছেলেমেয়েরা সব ক্যামেরা নিয়ে চলে এসে বললো, স্যার আমাদের বসেরা যেতে দিচ্ছে না, ওখানে দেখুন জলকামান দিয়ে ছাত্রদের রায়সিনা পাহাড়ের ওপর আক্রমণ করেছে, আমরা কি যাব? আরে যাও। সেই কাভারেজের জন্য পরবর্তীকালে অনেক রকমের বিতর্ক হয়েছিল। নির্ভয়ার আন্দোলনটা আমি স্পষ্ট মনে আছে 26শে ডিসেম্বর 2012 থেকে নিয়ে তারপরে কতদিন চলেছে, কি চলেছে দেখলাম। আর তারপরে কলকাতায় এবার দেখলাম যে তার থেকে অনেক বেশি স্বতঃস্ফূর্ত, অনেক বেশি জোরদার আন্দোলন। 1 নম্বর তফাৎ। দ্বিতীয় হলো, দেখলাম যে নির্ভয়ার আন্দোলনে যা রাগ, আক্রোশ যা বেরিয়েছে, ঘৃণা বেরিয়েছে, কলকাতার আন্দোলনে সেই বেরিয়েছে, কিন্তু অনেক বেশি সময় ধরে তারা বজায় রেখেছে। দিল্লির লোক 15 দিন 1 মাসের মধ্যে কাজে ফিরে যেতে, 10 দিনের মধ্যে কাজে ফিরে যেতে আরম্ভ করলো। ভার্মা কমিটি বসিয়ে দেওয়া হলো, কিন্তু এখানে কোনো ভার্মা কমিটি বসালে মনে হয় না যে আন্দোলন থামবে। আন্দোলনটা আসলে কি? প্রথমে 14 তারিখ রাত্রে যা দেখলাম, আপনারা বিশ্বাস করুন, আমরা 60-এর দশকের শেষের দিককার ছাত্র, নকশালবাড়ির জন্ম দেখেছি, আমরা পুরো 70-এর দশকের ছাত্র আন্দোলন দেখেছি, আমরা দেশে বিদেশে অন্যান্য ছাত্র আন্দোলন দেখেছি, কালচারাল রেভলিউশনের কাছে থেকেছি, প্যারিস রেভলিউশনের কাছে থেকেছি ইত্যাদি ইত্যাদি। কিন্তু এত স্বতঃস্ফূর্ত, ওগুলো সব কিন্তু অর্গানাইজড, মনে রাখবেন, তারা অর্গানাইজ করেছিল। একেবারে কমপ্লিটলি স্পন্টেনিয়াস একটা আন্দোলন 14 তারিখ রাত্রে না দেখলে বিশ্বাস করা যায় না। আমি আরজি করের কথা বলছি না, আরজি করের তো আন্দোলন চলছিল, তারা ছাত্রদের মধ্যে একটা সংগঠন ছিল। কিন্তু একেবারে অসংগঠিতভাবে, যেভাবে আমার বাড়ি গড়িয়াহাটের কাছে যা অবস্থা দেখলাম যে মানুষের মধ্যে কতখানি রাগ, কতখানি ক্ষোভ জমে আছে, যে এইভাবে তার এক্সপ্রেশন দিচ্ছে। আমরা যারা একটু ওই বই টই নিয়ে ঘাটাঘাটি করি, তারা পড়েছিলাম 1985 সালের জেমস স্কটের একটা খুব নামকরা বই, ওয়েপন্স অফ দি উইক, দুর্বলের অস্ত্র। এগুলো পড়ার ব্যাপার, কিন্তু পড়ার পরে চোখের সামনে দেখলাম যে সাধারণ নাগরিক, সাধারণ মহিলারা
তারা কতখানি শক্তি প্রদর্শন করতে পারে, কতখানি ঐক্যবদ্ধ থাকলে রাষ্ট্রযন্ত্রর অবস্থাটা কি হয়। এখন রাষ্ট্রযন্ত্র বলতে গেলে আমার মনে আসে যে আমি তো 40 বছর রাষ্ট্রযন্ত্র হয়ে কাজ করেছি, পরীক্ষা দিয়ে ঢুকেছি, অনেক ছেলেরা এখনও চেষ্টা করছে ঢুকতে। রাষ্ট্রযন্ত্র পেছনে নিয়ে আমার আনন্দ কেন? এই ক্ষেত্রে আনন্দ এই জন্যেই কেন রাষ্ট্রযন্ত্র এই ক্ষেত্রে দেখা যাচ্ছিল তারা একটা নেতিবাচক ভূমিকা পালন করছে। সকলেরই প্রায় বিশ্বাস যে পুরো রেপ মার্ডারটি বা ধর্ষণ খুনটিকে ঠিকভাবে হ্যান্ডেল করা হয়নি। এ নিয়ে আমি খুব মৃদু ভাষায় বললাম যে কীভাবে ঠিকভাবে হয়নি। আমরা চেষ্টা করেছিলাম ওই তার প্রায় 3 সপ্তাহ ধরে, আফটার আমি তখনও তৃণমূল পার্টির সমর্থিত এমপি, যে দেখুন আমি তো একমাত্র প্রশাসন থেকে এসছি আপনাদের কাছে, এটা কিন্তু প্রথমে একটা প্রশাসনিক গলদ আছে, এর পেছনে ফ্যাক্টর অনেক আছে, মানে ডাক্তারি মাফিয়া, পুলিশের নিষ্ক্রিয়তা, পুলিশের ভূমিকা, অনেক রকমের ব্যাপার আছে, কিন্তু বেসিক্যালি ইটস অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার। তো আমি চেষ্টা করেছিলাম বোঝাবার জন্যে রাজ্য সরকারকে, আমার ছোট ছোট স্লিপ দিয়ে নোট দিয়ে, যে এরম পদক্ষেপ নেওয়া উচিত। প্রথমটাই আমি পাবলিকলি বলে দিয়েছিলাম যে এই প্রিন্সিপাল ভদ্রলোককে এখনই সাসপেন্ড করুন আগে, তারপরে উই টক। প্রথমে সাসপেন্ড করুন, তারপরে কথা হবে। সেটা আবার ওই এদের কৃষ্ণন্দু গিয়ে এখন মুখে মাইক ধরিয়ে নিয়ে নিল আমার কাছ থেকে, একটু বিতর্ক হলো। যাই হোক, এখন এই পর্যায় থেকে কোথায় যাব? দেবাশিস তো বললো ওরা আন্দোলন চালাবে, এই আন্দোলন বজায় রাখবে ইত্যাদি। কিন্তু এই আন্দোলন কিন্তু শুধু আরজিকর কেন্দ্রিক নয়। আরজিকর হলো দেশলাই, আরজিকর হলো এক্সপ্লোসিভ, যেখান থেকে শুরু হয়েছে, কিন্তু এই আন্দোলন ছড়িয়ে পড়েছে সমাজে অনেক জায়গায়। তার মধ্যে আমার কাছে যেটা সবচেয়ে আশ্চর্য লেগেছে এবং সবচেয়ে ভালো লেগেছে ডাক্তারদের আন্দোলন ছাড়াও, সেটা হলো বাংলার মহিলারা বেরিয়ে এসে ওই রিক্লেম দ্য নাইট এবং পরপর তারা যেই তাদের ডেমনস্ট্রেশন করলো। এটি নিয়ে আমার একটা লেখা ছিল কদিন আগে, যেখানে আমি বলেছি যে এটা দিয়েই কিন্তু দুটো ক্ষেত্র দখল করে তারা তৃতীয় দুর্গর দিকে তারা তাকাচ্ছে। প্রথম ক্ষেত্র হলো নিষিদ্ধর সময়, নাইট, যেখানে একটা সামাজিক বিধি আছে, নাইটে এই করা উচিত, এরা বাড়িতে থাকা উচিত, এরা বাইরে থাকা উচিত, এদের সুরক্ষিত থাকা উচিত। এটা একটা কাল্পনিক আমরা একটা কনস্ট্রাক্ট তৈরি করে রেখেছি। সেখানে তারা প্রথমে সাময়িক বা কালিক একটা ক্ষেত্র দখল করলো সেই রাত্রি এবং পরবর্তীকালেও। দ্বিতীয়ত তারা একটা ভৌগোলিক দখল করলেন, তারা রাস্তার মোড়ে দখল নিয়ে। কিন্তু এই দুটো দখলের মাধ্যমে তাদের আসল দুর্গ, যে দুর্গর দিকে তারা নিশানা দিয়েছেন, সেটি হলো সামাজিক বিধি। এটা আমাদের সর্বপ্রথম বুঝতে হবে। কোনো আইন, আমি প্রায় 45 বছর পাবলিক লাইফের পরে বলছি, কোনো আইন কোনো দিন শুধরাতে পারবে না, কোনো দিন পারবে না। আজকেও রেপ হচ্ছে, কালকেও হয়েছে, গতকাল হচ্ছে, আগামীকাল হবে। কিন্তু যতক্ষণ না আমরা সামাজিক বিধি, সোশ্যাল স্ট্রাকচার অ্যান্ড থিঙ্কিং পাল্টাই। এখানে আমি ভদ্রমহিলা মোনালিসার ওটা দেখছিলাম, ওই ভাইরাল প্রোগ্রামটা দেখছিলাম। এই বিধি পাল্টাতে গেলে কিন্তু আমাদের সকলের মধ্যে একটা স্পর্শকাতরতা, একটা চেতনা, একটা মনোভাব পাল্টাতে হবে। আর সেই মনোভাব পাল্টানো যায়। আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। এই ঘটনার 2-4 দিন পরে একটি মেয়ে বাসে যাচ্ছিল, তার গায়ে স্পর্শ করেছে একজন কেউ, তিনি সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠেছে। চেঁচিয়ে দাঁড়িয়ে যাওয়ার পরেই সে বাসের অনেকেই, যে লোকটি কাজ করতে গিয়েছিল, যৌন হেনস্থা করতে গিয়েছিল, তাকে মারধর করেছে। মারধরকে আমি সলিউশন হিসেবে বলছি না, আমি খালি বলছি যে এই যে লাঞ্ছনাটি চুপ করে সহ্য করা, এটা বন্ধ করতে হবে। এটা বোঝাতে হবে যে আমার গায়ের দিকে তা হাত লাগালে বা আমার দিকে কুনজর দিলে আমি বলবো, এই অবধি ঠিক আছে। তারপরে সমাজের দায়িত্বটা চলে আসে যে আশেপাশে যারা আছে তারা যেন, উজ্জয়ন শহরে যে নির্লজ্জ ঘটনাটি হলো, একটি মেয়েকে রাস্তার উপর রেপ করলো, বাকিরা সবাই ফটো তুলে বেরিয়ে গেল, এটা বাংলাতে কোনো দিন হতে দেব না। আমরা হতে দেব না। এইটা একেবারে শপথ নিতে হবে।
আমাকে অনেকেই বলেছিলেন, আমার প্রচুর বন্ধু, আমি অর্ধেক জীবন বাইরে কাটিয়ে এসেছি, যে বাংলার নারী তো সবচেয়ে মুক্ত, সবচেয়ে স্বাধীন, সবচেয়ে তাদের এম্পাওয়ার্ড, তারা কেন আন্দোলনে নেমেছে? অ্যান্ড দ্যাট ইজ প্রিসাইসলি দ্য রিজন। এই পর্দানসীন রাজ্য থেকে পর্দানসীন মহিলারা কখনোই এই আন্দোলন করতে পারবে না। এটা বাংলার মুক্ত নারীরাই পারবে, তারা পথটা দেখাবে। আর বাংলার দাওয়াই ওইটাই গিয়ে আলটিমেটলি আমাদের সমাজের মধ্যে একটা প্রতিষ্ঠিত স্থান নেবে, যে ইউ ক্যানট গেট অ্যাওয়ে উইথ ইট। জিনিসটা হচ্ছে এটা করে পালাতে পারবে না। এছাড়া জাস্টিস বলছেন কেসের একটা বিহিত হবে, সিবিআই যখন নিয়েছে, ওরা যখন সবাই বলছে হবে, কিন্তু মূল যেখানে আমাদের আঘাত দিতে হবে এই মহিলা অধিকার ছাড়াও, ডাক্তারদের ন্যায় ছাড়াও, সেটা হচ্ছে করাপশন বা দুর্নীতি যে কী পর্যায়ে চলে গেছে আপনি বিশ্বাস করবেন না। আমি মনে আছে 50 বছর আগে যখন আইএসএ ঢুকেছিলাম, তখন যে অবস্থায় দেখেছি, দুর্নীতি বরাবর ছিল, আবার থাকবেও, কিন্তু কী অবস্থায় চলে গেছে আমাদের রাষ্ট্র প্রতিটি রাজ্যকে গ্রাস করেছে, কিন্তু আমার চিন্তা হলো আমার রাজ্যকে নিয়ে। অন্য রাজ্যেতে কি হচ্ছে সেটা তারা বুঝুক, তাদের ব্যাপার। আমাদের রাজ্যকে নিয়ে, আমাদের রাজ্যে আগেও ছিল, কিন্তু এখন যেভাবে তারা ওপেনলি দেখিয়ে বেড়াচ্ছে, যেভাবে তারা তাদের বলপ্রয়োগ করে বেড়াচ্ছে, যেভাবে নির্লজ্জ হয়ে চালিয়ে যাচ্ছে, সেখানে রুখতেই হবে। আমরা যদি ওইটাকে দ্বিতীয় প্রতিরোধ হিসেবে না ধরি, আমাদের পুরো আন্দোলনটি, এতদিনকার যে আন্দোলনটি চললো, সেটা কিন্তু সম্পূর্ণভাবে সফল হবে না। আমি বৃথা কথাটি বলবো না। সফল করতে গেলে এর মধ্যে থেকে বেরোতে হবে, এক হলো ছাত্র আন্দোলনের অধিকার এবং ন্যায়, দ্বিতীয়ত হলো নারী শক্তির সম্মান, নারীর স্থানের সম্মান, আর তৃতীয়ত হলো দুর্নীতির সাথে একেবারে আপোষ নয় করতে গেলে আমরা অনেক উপায় আছে। আমি সেই নিয়ে বিস্তারিতভাবে ভাবছি, একবার ওদের কাগজে লিখবো যে কী করে করা যায়। নেম অ্যান্ড শেম করা যায়, বাড়ির বাইরে পোস্টার লাগানো যায়, অনেক কিছু করা যায়, যেখানে আমরা সমাজের তরফ থেকে বলবো যে আর নয়, বাস করো অভি, তবেই না এই আন্দোলনটির একটি মূল্য থাকে। এই বলে বক্তব্য শেষ করছি। নমস্কার।